আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে, সাথে আছে সিফাত শারমিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ শুরু। প্রয়োজনে অধ্যাদেশ জারি করে আইন করার পরামর্শ জাতীয় পার্টির। সার্চ কমিটির জন্য দিয়েছে 5টি নাম। গত কয়েকটি নির্বাচনের মতো আরেকটি তামাশা নির্বাচন করতে আলোচনার নাটক মঞ্চায়ন করছে সরকার, বিএনপি নেতাদের অভিযোগ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। স্থানীয় নেতাদের সাথে কেন্দ্রীয় নেতাদের বৈঠক। দুর্নীতি ও সরকারের পৃষ্ঠপোষকতায় দেশে ধনী গরিবের বৈষম্য বাড়ছে, ডক্টর আকবর আলী খানের অভিমত। দ্রুত দূর করা না গেলে অরাজক পরিস্থিতির শঙ্কা। অভিজিৎ হত্যায় দণ্ডিত 2 আসামির সন্ধানদাতাকে $5 মিলিয়ন পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র, জাস্টিস ডিপার্টমেন্টের ঘোষণা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান নির্বাচন কমিশন আইন প্রণয়ন থেকে শুরু করে সার্চ কমিটির মাধ্যমে গঠন, এমন সব প্রস্তাবেই একমত জাতীয় পার্টি। প্রথম দিনে রাষ্ট্রপতির সাথে সংলাপে কমিশন গঠনে আইন প্রণয়নের উপর জোর দেয় দলটি। প্রস্তাব দেয় প্রয়োজনে অধ্যাদেশ জারি করে হলেও কমিশন আইন ঠিক করারও। তবে সময় স্বল্পতার জন্য এসব প্রস্তাব মানা সম্ভব না হলে সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠনের জন্য 5টি নামও প্রস্তাব করে জাতীয় পার্টি। নির্বাচন কমিশন গঠন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির আলোচনা শুরু হয়েছে। সোমবার সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বঙ্গভবনে তাদের স্বাগত জানান। রাষ্ট্রপ্রধান বলেন, রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে। নতুন কমিশন জাতীয় নির্বাচন সহ সকল নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এই ব্যাপারে সকল রাজনৈতিক দল ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান সংবিধানের 118 1 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের প্রস্তাব করেন। নির্বাহী বিভাগ কর্তৃক নির্বাচন কমিশনের সার্বিক কার্যক্রমে সহযোগিতা নিশ্চিত করতে আরেকটি আইন প্রণয়নেরও প্রস্তাব করেন। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 118-তে বলা আছে যে মহামান্য রাষ্ট্রপতি একজন প্রধান নির্বাচন কমিশনার এবং 4জন নির্বাচন অনধিক 4জন নির্বাচন কমিশনার নিয়োগ করতে পারবেন একটি আইনের অধীনে, একটি আইনের বিধিবিধানের অধীনে করতে পারবেন। কিন্তু সেই আইনটি আজ পর্যন্ত হয়নি। আমরা বলেছি যে এই আইনটিকে এখন করা অত্যন্ত জরুরি এবং এই আইনটির উদ্দেশ্য হবে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করার জন্য। তারা আরও বলেন, যদি এই সময়ের মধ্যে আইন প্রণয়ন সম্ভব না হয় তাহলে অধ্যাদেশ জারির মাধ্যমে এটি করা যেতে পারে। প্রেসিডেন্ট ইচ্ছা করলে অর্ডিন্যান্সের মাধ্যমে এই আইনটিকে সংসদের আগেই এটাকে পাশ করিয়ে নিতে পারেন। পরবর্তীতে প্রথম সংসদ অধিবেশনে এটাকে অনুমোদন করা যেতে পারে। এটা নিয়মও আমাদের সংবিধানে আছে। এটা আমরা মহামান্য রাষ্ট্রপতিকে প্রস্তাবে জানিয়েছি। যদি আইন প্রণয়ন ও অধ্যাদেশ জারি সম্ভব না হয় সেক্ষেত্রে সবার কাছে গ্রহণযোগ্য একটি সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। সেজন্য তারা 4-5টি নামও রাষ্ট্রপতির কাছে জমা দেন। আমরা 4 থেকে 5 জনের তালিকা দিয়েছি। তো এটা একটা দেওয়ার পরে তারপরেও আমরা বলেছি যে তারপরেও যদি আপনি মনে করেন যে আপনি যোগ্য এবং গ্রহণযোগ্য ব্যক্তিত্ব বের করে নিজে করতে চান, সেখানেও আমাদের সাজেশন আমরা কিছু রিকমেন্ড করেছি যে তাহলে এই ধরনের ব্যক্তিদের নিয়ে করতে পারেন। রাষ্ট্রপতির এই উদ্যোগে সার্বিক সহযোগিতা প্রদানের কথাও জানায় জাতীয় পার্টি। রুকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। এদিকে বিএনপি নেতারা বলেছেন, আরেকটি তামাশা নির্বাচন করতে আলোচনার নাটক মঞ্চায়ন করছে সরকার। তাদের মতে যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত তারা দেশের শত্রু, জনগণের শত্রু। নির্দলীয় সরকার ব্যবস্থা ছাড়া নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন দলটির নেতারা। মহান বিজয় দিবস উপলক্ষে মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা করে বিএনপি। দলটির নেতাদের অভিযোগ, জনগণের কাছে জবাবদিহিতা নেই বলে সরকার যা খুশি তাই করছে। দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ক্ষমতাসীনরা গণতন্ত্র হরণ করেছে বলেও অভিযোগ করেন তারা। কথা বলেন নির্বাচন কমিশন গঠন ইস্যুতে রাষ্ট্রপতির সংলাপ প্রসঙ্গেও। সার্চ কমিটি নির্বাচন কমিশন গঠনের এই ড্রামা, এই প্রতারণা সাথে যারা থাকবে তারা হচ্ছে বাংলাদেশের শত্রু, গণতন্ত্রের শত্রু
বাংলাদেশের মানুষের শত্রু। ক্ষমতায় বসে আছে একটি দল যাদেরকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে নাই, তাদের তাই জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নাই, কোনো জবাবদিহিতা নাই। আওয়ামী লীগের হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। তারা বলেন রাজপথেই হবে জনগণের অধিকার আদায়ের ফয়সালা। যদি একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের জন্য যদি আলোচনা হয়, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আলোচনা যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে নিশ্চয়ই বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে, সেই ক্ষেত্রে বিএনপি নিশ্চয়ই বিবেচনা করতে পারে। এর বাইরে অন্যথায় অন্য কোনো বিকল্প কিছু দিয়ে হবে না। আওয়ামী লীগের এই যে অত্যাচার অনাচারী পাসপোর্ট বাতিলের ঘটনা স্পষ্ট প্রমাণ করে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ, এবং আওয়ামী লীগের হাতে দেশের গণতন্ত্র, দেশের মানুষের জীবন, দেশের মানুষের ধন, মান, সম্পদ কিছুই সুরক্ষিত নয়। সব দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নে দল নিরপেক্ষ সরকারের বিকল্প নেই বলেই মনে করেন বিএনপি নেতারা। আগামী আরেকটি নির্বাচন করার জন্য নাটক শুরু করেছে। আজকের সেই নাটকের মঞ্চায়ন, প্রথম মঞ্চায়ন হয়েছে বঙ্গভবনে। তারা নাকি নির্বাচন কমিশন করার জন্য সার্চ কমিটি করবে, আলোচনা শুরু করেছে। এগুলো আমরা তামাশা গত 3টি নির্বাচনে আমরা দেখেছি। এই নির্বাচন কমিশন হয় রাবার স্টাম্প। সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সঙ্গে নিয়ে, সমস্ত রাজনৈতিক শক্তি, ব্যক্তি, সংগঠনকে সঙ্গে নিয়ে আমাদেরকে দুর্বার গণ আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ দানবীয় যে শক্তি আমাদের বুকের উপর চেপে বসে আছে, তাকে পরাজিত করে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। অন্যদিকে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশন গঠনে গতবারের মতো লোক দেখানো সার্চ কমিটি করে কোনো লাভ নেই। বঙ্গভবনে দাওয়াত খাইয়ে অর্থ অপচয় করা হচ্ছে। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি সম্ভাবনায়। ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ডাক্তার জাফরুল্লাহ আরও বলেন, রাষ্ট্রপতি গতবারও সার্চ কমিটি নিয়ে অনেক আলোচনা করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তাদের মনোনীত ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তাই কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। তিনি বলেন, সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহিংসতায় 66 জন মানুষ মারা গেছে। এখানেও নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বর্তমান সরকারকে বহাল রেখে কোনো ক্রমেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এটা তো লোক দেখানোর ব্যাপার, গতবারের কাহিনী আমরা জানি। এখানে এমন লোককে নির্বাচিত করা হবে যাদের কোমরে জোর নেই, যারা নির্বাচন করার মতো ক্ষমতায় নেই। আর তাছাড়া এই যে সার্চ কমিটির জন্য প্রেসিডেন্ট সাহেবের এইসব পাবলিকলি ডাকেন, জনসম্মুখে সবাই আমরা শুনি, কারণ তার রাজনৈতিক দলরা কে কি বলেছে আমরা, এবং তারা কত দূর আগাবেন। এই প্রেসিডেন্টের দাওয়াত খেয়ে কোনো লাভ হবে না, কিছু অর্থ ব্যয়। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নারায়ণগঞ্জের নেতাদের সাথে দলের কেন্দ্রীয় নেতাদের বৈঠকে ভিডিও বার্তায় এই নির্দেশ দেন তিনি। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে দলের প্রার্থী সেলিনা হায়াত আইভী বলেন, দলের অভ্যন্তরে মতবিরোধ থাকলেও নির্বাচনে তাকে জয়ী করতে কাজ করবেন সংসদ সদস্য শামীম ওসমান। আগামী 16 জানুয়ারি অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। আর এতে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে আবারও নির্বাচনে অংশ নিচ্ছেন বর্তমান মেয়র সেলিনা হায়াত আইভী। আর এই নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাদের সাথে বৈঠক করে দলের কেন্দ্রীয় কমিটি। বৈঠকে ভিডিও কলে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় প্রার্থীকে জেতাতে সেখানকার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ তৎপরতার উপর জোর দেন তিনি। পরে দলের সভানেত্রীর নির্দেশনার বিষয়ে সাংবাদিকদের জানান দলের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাদের এই সভার সঙ্গে সংযুক্ত হয়েছিলেন এবং সংযুক্ত হয়ে তিনি আমাদের প্রার্থীকে আবার দোয়া করে দিয়েছেন এবং সকলকে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য
কাজ করে বিজয়কে সুনিশ্চিত করার জন্য উনি নেতা কর্মীদেরকে নেতাদেরকে নির্দেশনা প্রদান করেছেন। সংলাপে কেউ আসা আর না আসা এটা যার যার সিদ্ধান্তের ব্যাপার। দলের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভিকে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের পুরনো দ্বন্দ্বের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দলের প্রার্থীর পক্ষেই কাজ করবেন সংসদ সদস্য শামীম ওসমান। উনি অবশ্যই, উনি তো নৌকার লোক, উনি তো নৌকার বাইরে যে কাজ করতে পারেন না। উনি আমাদের দলের নেতা, নৌকার লোক, জননেত্রী শেখ হাসিনার কর্মী। উনি অবশ্যই নৌকার জন্য কাজ করবেন। আমাদের মধ্যে ওইরকম কোনো বিভক্তি নাই, নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু আমরা ইলেকশনে একসাথেই কাজ করেছি। অতীতেও এটা দেখা গিয়েছে, এবারে নির্বাচনে দেখা যাবে ইনশাল্লাহ। মহানগর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ সকলে মিলে একসাথে আমরা আমাদের নৌকার জন্য কাজ করবে ইনশাল্লাহ। আগামী 24 ডিসেম্বর নারায়ণগঞ্জের শেখ রাসেল পার্কে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তৎপরতা শুরু করবে আওয়ামী লীগ। ধন্যবাদ। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভি ও স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার সহ 6 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ঋণ খেলাপির অভিযোগ ও তথ্য ভুল থাকায় মেয়র পদে 2 স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। সোমবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই ঘোষণা দেন রিটার্নিং অফিসার মাহফুজ আক্তার। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের সিআইবির তথ্যে প্রিমিয়ার ব্যাংকের ঋণ খেলাপি অভিযোগে স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম বাবু ও দাখিলকৃত ভোটার তালিকায় গরমিল পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সুলতান মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া সাধারণ কাউন্সিল পদে দাখিলকৃত 166 জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করে এরই মধ্যে 2 জনের প্রার্থিতা বাতিল হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডে আগামী 16 জানুয়ারি ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে। মোট 5,17,357 জন ভোটার রয়েছে সেখানে। জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে তরুণরাই অগ্রণী ভূমিকা রাখবে। তাদের মেধা জ্ঞানকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তারুণ্যের শক্তি ভূমিকা রেখেছে। তরুণদের কর্মের স্বীকৃতি দিতে সবসময় পাশে থাকায় অঙ্গীকার করেন তিনি। নিজেদের যোগ্য হিসেবে গড়ে তোলার পাশাপাশি কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখতে তরুণদের আবারও তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তরুণদের উদ্বুদ্ধ হতে সরকারের বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করেন। এবার জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডের জন্য 700-র বেশি আবেদন জমা পড়ে। অনুষ্ঠানে পুরস্কার দেন রাদবান মুজিব সিদ্দিক। নৌবাহিনীর সদস্যদের দেশের প্রয়োজনে সততার সাথে আত্মত্যাগে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর আশা, মানব পাচার ও চোরাচালান রোধ, দেশি বিদেশি জাহাজ ও জেলেদের নিরাপত্তা এবং বিশাল সমুদ্রের নিরাপত্তায় আরও সচেষ্ট থাকবে নৌবাহিনী। বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর 44 জন নবীন কর্মকর্তার কমিশন অনুষ্ঠান। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নবীন নৌ কর্মকর্তাদের কুচকাওয়াজ দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গ্রহণ করেন অভিবাদন। প্রশিক্ষণে সর্বোচ্চ মান অর্জন করায় মোহতাসিম সিফাতের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে সোর্ড অব অনার তুলে দেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল। পরে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী, জানান কাজ চলছে নৌবাহিনীকে আরও আধুনিক ও যুগোপযোগী করার। বাহানৌজা নবযাত্রা এবং বাহানৌজা জয়যাত্রা নামক 2টি সাবমেরিন সংযোজনের মাধ্যমে এই নৌবাহিনীকে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। এর ফলে প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ আমাদের বিশাল সমুদ্রের নিরাপত্তা বিধানের পাশাপাশি মানব পাচার ও চোরাচালান রোধ, জেলেদের নিরাপত্তা বিধান, বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণে নৌবাহিনীকে আরও বলিষ্ঠ ভূমিকা যাতে রাখতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, দেশ গঠনে কাজ করতে হবে মুক্তিযুদ্ধের চেতনায়। সততা, সঠিক নেতৃত্ব ও আত্মত্যাগের মন্ত্রে বলিয়ান হয়ে সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের প্রয়োজনে তোমাদের সদা প্রস্তুত থাকতে হবে। আমি আশা করব তোমাদের দেশপ্রেম, শৃঙ্খলাবোধ ও কর্তব্যনিষ্ঠা তোমাদের অধীনস্থদেরও একইভাবে দেশের প্রয়োজনে আত্মনিবেদনে অনুপ্রাণিত করবে।
প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ নৌবাহিনী শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও দক্ষ পেশাদারিত্বের মর্যাদা পেয়েছে, যা বিশ্বে দেশের ইমেজ আরও উজ্জ্বল করেছে। বাংলাদেশ নৌবাহিনী সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে দারিদ্র্য বলে কিছু থাকবে না, উন্নত দেশ হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। ফরেন সার্ভিস একাডেমিতে প্রথমবারের মতো বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স পদক প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই নীতি নিয়ে এগুচ্ছে সরকার। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয়ের প্রসঙ্গ স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বিশ্বের সকলে শান্তি ও মানবাধিকার রক্ষায় সবার সহযোগিতা প্রত্যাশা করেন। এবার সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সাইদ মোহাম্মদ আল মোহারি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম ইউনিটের সচিব অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল খুরশিদ আলমকে বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স পদক দেওয়া হয় অনুষ্ঠানে। দুর্নীতি এবং সরকারের পৃষ্ঠপোষকতায় বৈষম্য বেড়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। সকালে রাজধানীর একটি হোটেলে সিজিএস আয়োজিত বাংলাদেশের 50 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন তিনি। দ্রুত বৈষম্য দূর করা না গেলে অরাজক পরিস্থিতি সৃষ্টির শঙ্কা করেন এই অর্থনীতিবিদ। বলেন, বিশ্বের প্রায় 65 দেশে বাংলাদেশের চেয়ে বৈষম্য কম। গণতন্ত্র রক্ষা করা না গেলে ধর্মনিরপেক্ষতা অর্জন সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, সুশাসন ও উদারনীতির গণতন্ত্র না থাকলে শুধু নির্বাচন ব্যবস্থায় গণতন্ত্র টিকিয়ে রাখা সম্ভব নয়। এ সময় মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করায় কোনো দেশের প্রতি চিরকৃতজ্ঞ না হয়ে সমতার ভিত্তিতে বন্ধুত্ব করার আহ্বান জানান বক্তারা। যে দেশে গণতন্ত্র নাই, সে দেশে ধর্মনিরপেক্ষতা টেকসই ভিত্তিতে করা সম্ভব না। শতকরা 65 দেশে বাংলাদেশের চেয়ে আয়ের বৈষম্য কম। কালো টাকা এবং সরকারের পৃষ্ঠপোষকতায় আমাদের এখানে বৈষম্য বেড়েই চলেছে। এই বৈষম্যের প্রতি যদি আমরা দৃষ্টি না দেই, তাহলে পরে আবার আমাদের মধ্যে দেখা যাবে বিভিন্ন ধরনের গণ্ডগোল নিচে রয়েছে। এবার বাংলাদেশ থেকে কর্মী নিতে মালয়েশিয়া অংশের সকল খরচ দেবে দেশটির নিয়োগদাতারা। তবে বাংলাদেশ অংশের খরচ ও কর্মীদের অভিবাসন ব্যয় এখনও স্পষ্ট নয়। বিশ্লেষকরা বলছেন, সমঝোতা স্মারকের পুরো বিষয় প্রকাশ করা উচিত। এদিকে কম খরচে কর্মী পাঠানো এবং সকল রিক্রুটিং এজেন্সির জন্য শ্রম বাজার উন্মুক্তের বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর ঘোষণাতে আস্থা রাখতে চান এই খাতের ব্যবসায়ীরা। 2018 সালের 1 সেপ্টেম্বর বন্ধ হয়ে যায় বাংলাদেশের অন্যতম শ্রমবাজার মালয়েশিয়া। এরপর নানা দেন দরবারে সময় লাগে প্রায় 40 মাস। রবিবার কুয়ালালামপুরে সই হয় শ্রমবাজার খোলার সমঝোতা স্মারক। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হয়, কর্মী নেয়া থেকে শুরু করে মালয়েশিয়া অংশের সকল খরচ এবং দেশে ফেরার খরচও বহন করবে নিয়োগদাতারা। তারপরও কর্মীদের অভিবাসন ব্যয় নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। সিন্ডিকেশন হবে না, আমাদের যে ডাটা ব্যাংক আছে, আমাদের যে লোক রেজিস্ট্রেশন করে বসে আছে, সেখান থেকে লোকগুলি যাবে এবং তাহলে তো ওই দালাল আর লাগবে না এবং সেই জন্য ওখানেও কিছুটা খরচ রিক্রুটমেন্ট এজেন্সিটাও তার খরচ থেকে বাঁচবে। সুতরাং এইটা যদি সঠিকভাবে হয় এবং যে মেমোটা সই হয়েছে সেটা যদি পাবলিকলি সবাই আমরা পাই, আমরা তাহলে দেশে এবং দেশের বাইরে যে মালয়েশিয়াতে আমরা এটা মনিটরিং করতে পারবো। এদিকে দীর্ঘদিন পর মালয়েশিয়ার শ্রমবাজার চালু হওয়ায় খুশি এই খাতের ব্যবসায়ীরা। বাংলাদেশের সকল রিক্রুটিং এজেন্সির জন্য ব্যবসা করার সুযোগ রাখা ও কম খরচে কর্মী পাঠানোর বিষয়ে আশাবাদী তারা। বন্ধ বাজারকে খোলার জন্য যে সমঝোতা স্মারকটা স্বাক্ষরিত হয়েছে, এটা দেশবাসী উপকৃত হবে, দেশের অর্থনীতি উপকৃত হবে, ব্যবসায়ীরা উপকৃত হবে এবং অভিবাসন কর্মী এরা অনেকে তাকিয়ে আছে বাজারটার দিকে। বাংলাদেশ থেকে এখন লোক যাচ্ছে শুধুমাত্র 1-2 দেশে নির্ভর করে। এই যাত্রায় যদি মালয়েশিয়াটা ওপেন হয়, তাহলে আমরা সকল আশা করছি আমরা সকল ব্যবসায়ী কোনো না কোনোভাবে আমরা কিন্তু এটা টাচ করতে পারবো। নিয়োগকর্তা যদি সিলেকশন করে, আসলে নিয়োগকর্তার সাথে রিক্রুটের সাথে একটা কানেকশন থাকে, এটা থাকবেই। এটা এই জায়গাতে যাদের সেই কানেক্টিভিটি ভালো থাকে, আমার যদি ভালো থাকে আমি রোমানিয়াতেও কাজ আনতে পারি। এই যে গুজব যে জিনিসটা উঠতেছে, এটা নিয়ে আমরা একটু শঙ্কাবোধ করতেছি, অর্থাৎ মালয়েশিয়ার শ্রমবাজার অন্য দেশের শ্রমবাজারে কোনো সমস্যা হয় কিনা। এই জন্য গুজবের যাতে আপনারা কেউ কান না দেন।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কারিগরি বিষয় এখনও চূড়ান্ত হয়নি, যদিও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আশা করছে জানুয়ারিতে শুরু হবে কর্মী পাঠানো। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বিজ্ঞান বিষয়ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার পলাতক আসামি মেজর জিয়া ও আকরাম হোসেনকে ধরিয়ে দিলে $5 মিলিয়ন বা প্রায় 43 কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার দেশটির জাস্টিস ডিপার্টমেন্ট এই ঘোষণা দিয়েছে। রিওয়ার্ড ফর জাস্টিস প্রোগ্রামের আওতায় অভিজিৎ রায়ের খুনিদের সন্ধান তথ্য পেতে এই পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে এক বিবৃতিতে উল্লেখ করা হয়, 2015 সালের 26 ফেব্রুয়ারি ঢাকার একটি বইমেলা থেকে বেরিয়ে যাওয়ার সময় আল কায়েদা সংশ্লিষ্ট সন্ত্রাসীরা মার্কিন নাগরিক অভিজিৎ রায়কে হত্যা করে এবং তার স্ত্রী রাফিদা বন্যা আহমেদকে আহত করে। এ বিষয়ে বাংলাদেশের আদালত 5 জনকে মৃত্যুদণ্ড এবং 1 জনের যাবজ্জীবন সাজা দেন। কিন্তু সেই আসামিদের মধ্যে সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর জিয়া এবং আকরাম হোসেন পলাতক রয়েছেন। তাদের ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে মোবাইল, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট। এই প্রথম বাংলাদেশে সংগঠিত কোনো অপরাধে সম্পৃক্তদের সন্ধান পেতে এরকম উদ্যোগ নিল যুক্তরাষ্ট্র। দেশে একদিনে করোনায় মারা গেলেন আরও 2 জন। এ নিয়ে সর্বমোট মৃতের সংখ্যা 28,050 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় 19,955 জনের নমুনা পরীক্ষায় আরও 260 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সারা দেশে এখন পর্যন্ত 15,81,343 জন করোনায় আক্রান্ত হলেন। একদিনে নতুন করে সুস্থ হয়েছে 236 জন। মোট সুস্থ 15,45,807 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.30 আর সুস্থ 97.75%। মৃতের হার 1.77%। মৃতদের মধ্যে একজন ঢাকা বিভাগের, অন্যজন রংপুরের। অপরদিকে নির্বাচন কমিশন গঠন ইস্যুতে রাষ্ট্রপতির সংলাপকে ভেলকিবাজি বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একে বায়োস্কোপের সাথে তুলনা করে তিনি অভিযোগ করেন, এই সংলাপ জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। খুলনা জেলা ও মহানগর বিএনপির নবগঠিত কমিটির নেতারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান। এই সময় রুহুল কবির রিজভী বলেন, সরকারের ইচ্ছার বাইরে রাষ্ট্রপতির সংলাপ থেকে অন্য কিছু আশা করা যায় না। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দল নিরপেক্ষ সরকারের বিকল্প নেই বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। জনগণের ভোটাধিকার রক্ষায় কার্যকর নির্বাচন কমিশন গঠনের আগে নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা দরকার বলেও মত দেন রুহুল কবির রিজভী। বাংলাদেশে প্লাস্টিক পণ্যের ব্যবহার গত 15 বছরে বেড়েছে 3 গুণ। শুধু রাজধানীতেই বছরে মাথা পিছু প্লাস্টিকের ব্যবহার 22.5 কেজি। এমন তথ্য দিচ্ছে পরিবেশ অধিদপ্তর। করোনা পরিস্থিতিতে ও সঠিক ব্যবস্থাপনার অভাবে প্লাস্টিকের দূষণ বেড়েছে ভয়াবহ আকারে। বিশেষ করে গ্লাভস ও সুরক্ষা সামগ্রীর বর্জ্যের অধিকাংশই ফেলা হয়েছে জলাশয় ও নদীতে। দেশে প্লাস্টিকের ব্যবহার দ্রুত বাড়ছে, একই সাথে ভয়াবহ হচ্ছে পরিবেশ দূষণ। খাল, বিল, নদী কোনোটি এই দূষণ থেকে বাদ থাকছে না। এমন প্রেক্ষাপটে বিশ্বব্যাংকের সহায়তায় করা পরিবেশ অধিদপ্তর প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সোমবারে। কেবল রাজধানীতে পলিথিন ব্যাগ ও প্লাস্টিকে দৈনিক 323 টন বর্জ্য তৈরি হচ্ছে। এর মধ্যে 174 টন বর্জ্য পড়ছে 2 সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে। বাকিটা ছড়ায় পরিবেশে। Bangladesh is one of the highest plastic polluting countries in the world. And why is that? Mainly because we mismanage a lot of our plastics. And if you look in the waste composition of this plastic waste, it's mostly the single-used plastic bags that we're doing. প্লাস্টিকের ব্যবহার কমাতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। আমাদের জনগণকে আরো সচেতন করতে হবে এবং সংশ্লিষ্ট বিভাগ যারা দায়িত্বে আছে তাদেরকে আরো দায়িত্বশীল হতে। আমরা সিঙ্গল ইউজ প্লাস্টিক কোনো ক্রমেই এটার ব্যবহার থেকে আমরা রোধ করতে হবে। 2025 সালে 25% প্লাস্টিক পুনর্ব্যবহার করা, 2026 সালে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার 90% কমানো এবং 2030 সালের মধ্যে প্লাস্টিক বর্জ্য 30% কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা।
মানুষ সরু চাল বেশি খাচ্ছে বলে দাম একটু বেশি, দাবি করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, পরিবহন ব্যয় বৃদ্ধির কারণেও চালের দাম কিছুটা বেড়েছে। দুপুরে সচিবালয়ে আন্তর্জাতিক নিউট্রিশন অলিম্পিয়াড সংক্রান্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, শাকসবজি ও তরকারির মূল্য নির্ধারিত না থাকায় বাজার মূল্য বেড়ে গেলে সরকারের কিছু করার থাকে না। খাদ্য সচিব নাজমুন আরা খানম বলেন, অনেক সময় সিন্ডিকেট করে পণ্য মূল্য বাড়ালে সেটি নিয়ন্ত্রণে কাজ করে সরকার। তিনি বলেন, 17 লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি থাকলেও গত বছর আমদানি হয়েছে মাত্র 3 লাখ মেট্রিক টনের মতো। সচিব বলেন, দেশে খাদ্য ঘাটতি নয়, নিরাপত্তার কথা চিন্তা করে চাল আমদানি করা হয়। মানুষ সরু এবং মাঝারি চাল খেতে অভ্যস্ত হয়ে গেছে। সরু চালটা আপনার ফাল্গুন চৈত্র মাসের দিকে যাতে আরও না বাড়ে সেই দিকে আমরা সচেষ্ট থাকি, যার জন্য গতবার আমরা বেসরকারি কিছুটা আমদানিও করেছিলাম। পরিবহনের বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে, পরিবহনে একটু বৃদ্ধি পেয়েছে। এই সাদা চকচকে চাউলে কোনো পুষ্টি নাই, আপনার লাল চাল খান, ওই মিলারাই কিন্তু লাল চাল তৈরি করবে, আর কিন্তু চকচক করবে না, ওটা ছোটও করবে না, তখন কিন্তু লাল অংশটাই রাখার চেষ্টা করবে তারা। তাহলেই মনে করবেন সামাজিক আন্দোলন হবে, পুষ্টিটা পাবেন, এক্সট্রা পুষ্টি আমাদেরকে ওর মধ্যে মিক্স করতে হবে না। টানা 3 দিনের ছুটিতে কক্সবাজারের বিভিন্ন হোটেলে ভাত ডাল 300 টাকা ও সাথে আলু ভর্তা সহ 400 টাকা নেয়ার যে অভিযোগ উঠেছে তাকে বিশেষ মহলের অপপ্রচার বলে দাবি করছে সংশ্লিষ্টরা। সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এই তথ্য মিথ্যা অভিযোগ করেন রেস্তোরাঁ মালিক সমিতির নেতাকর্মীরা। বক্তারা বলেন, পর্যটন শিল্পের বিকাশ রোধে একটি মহল এমন মিথ্যা অপপ্রচার চালায় যা পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করেন তারা। বিভ্রান্ত হয়েছেন পর্যটকরা। সংবাদ সম্মেলনে বলা হয়, সমিতির তালিকাভুক্ত 115টি রেস্তোরাঁয় খাবারের যথাযথ মূল্য তালিকা ঝুলিয়ে রাখা আছে। এতে ভ্রমণে আসা পর্যটকদের রেস্টুরেন্টগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সেবা দিয়ে আসছে। আগামীতে এই অপপ্রচারের বিরুদ্ধে সরকার সহ সংশ্লিষ্ট সব মহলকে সজাগ থাকার আহ্বান জানান তারা। এদিকে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নেয়ার বিষয়টি খতিয়ে দেখতে মতবিনিময় সভা করেছেন কক্সবাজার জেলা প্রশাসন। লাইসেন্স দিয়ে 50 লাখ পরিবারের জীবন জীবিকা রক্ষার দাবিতে বরিশালে সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে ব্যাটারি চালিত রিকশা, ভ্যান ও ইজি বাইক চালক সংগ্রাম পরিষদ। ব্যাটারি চালিত যানবাহন উচ্ছেদ নয়, সংগ্রাম কমিটির প্রস্তাবনা যুক্ত করে বিআরটিএ প্রস্তাবিত 3 হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা 2021 দ্রুত চূড়ান্ত করার দাবি জানান তারা। সোমবার সকালে আশ্বিনী কুমার টাউন হলের সামনে প্রায় 2 ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ জেলা আহ্বায়ক ইমরান হাবিব রুমন। বক্তব্য রাখেন সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী ও নৌ শ্রমিক ফেডারেশনের সভাপতি শেখ হাশেম আলী সহ অন্যরা। পরে তারা মিছিল সহকারে বরিশালের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। নারায়ণগঞ্জের বন্দরে চলন্ত বাসে তরুণীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বাসটির চালক ও হেলপার সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার মদনপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো বাসের চালক কিশোরগঞ্জের মিঠামইনের নুরুল হক, হেলপার রূপগঞ্জের চনপাড়ার বুলেট ও কন্ডাক্টর বরগুনার শান্ত। পুলিশ জানায়, রবিবার রাত 10টার দিকে যাত্রাবাড়ি থেকে ছেড়ে যাওয়া একটি বাসে ওই তরুণী রূপগঞ্জের জাউসিয়া যাচ্ছিলেন। বাসটি চিটাগং রোডে পৌঁছার পর সব যাত্রী নেমে যায়। এই সুযোগে চলন্ত বাসে তরুণীকে চালক, হেলপার ও কন্ডাক্টর মিলে ধর্ষণ করে। পরে মদনপুরে তাকে বাস থেকে নামিয়ে দেয়। পরে 999-এ ফোন করেন ভুক্তভোগী তরুণী। দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। রাতেই গাড়ি মেরামতের দোকান থেকে অভিযুক্তদের আটক করা হয়, জব্দ করা হয় বাসটি। পরে তাদের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী। পৌষের শুরুতেই শীতে কাঁপছে উত্তরাঞ্চল। সন্ধ্যার পর হিমালয়ের হিম বাতাস কাবু করছে মানুষকে। শীতের দাপট থাকছে সকাল পর্যন্ত, প্রতিদিনই নামছে তাপমাত্রা। বিপাকে প্রান্তিক মানুষ। শাহনওয়াজ জনের ক্যামেরায় রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। শীত জেঁকে বসেছে পুরো উত্তরাঞ্চল জুড়ে, রাজত্ব করছে কুয়াশাও। কদিন আগেও শীত বেশ উপভোগ করেছিলেন উত্তরের মানুষ, কিন্তু গত 2-3 দিন দাপট দেখাতে শুরু করেছে শীত। পশ্চিমে সূর্যটা হেলে পড়ার সাথেই শরীরে হানা দিচ্ছে হিম বাতাস, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ, এতে অনেকটাই কাবু প্রান্তজনরা। বাড়িতে তো আমাদের বউ বাসার ঘরে কাপড় চোপড়ের অভাব, এবং ধরো গরমি পোশাক নাই, আমাদের
বড় সমস্যা হয়ে যায়। সকালবেলা হাত পাও খিপটাটারি এখানে যায়, আগুন টাগুনটা পাই। এই ঠান্ডায় কাজ করতেছি, হ্যাঁ, আর না করলেও তো হয় না। এর উপর চলতি মাসের শেষে শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। দেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থান আমাদের, সেক্ষেত্রে হিমালয়ের কাছে এবং হিমেল একটা বাতাস আসতেছে, যার জন্য শীত মানুষের অনুভব হচ্ছে। শীত দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। শীতের প্রকোপ বাড়ার আগেই আমরা যারা দুস্থ এবং যাদের প্রয়োজন আছে তাদেরকে চিহ্নিত করে আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কম্বল এবং দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে যে কম্বলগুলো এসেছে সেগুলো আমরা বিতরণ করতে সক্ষম হব। জেলার ৮ উপজেলা, সিটি কর্পোরেশন সহ ৩টি পৌর এলাকায় শীতবস্ত্র কিনতে সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছে ১,১০,০০,০০০ টাকা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে সোমবার বাদ জোহর জাতীয় প্রেস ক্লাব মসজিদে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদের দ্রুত রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। সম্প্রতি কোভিডে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন রিয়াজ উদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজে একাংশের সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন সহ বিএফইউজে, ডিইউজে ও সাংবাদিক নেতৃবৃন্দ এতে অংশ নেন। এবারে আরো কয়েকটি অনুষ্ঠানের খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। বীজ বিতরণ করছেন। ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বায়ারের হাইব্রিড ভুট্টার বীজ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সোমবার নওগাঁ জেলার রানীনগর উপজেলা এবং দিনাজপুর জেলার সদর উপজেলায় এই কার্যক্রমের সূচনা করা হয়। ভার্চুয়াল এই ইভেন্টে আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আসাদুল্লাহ, ক্রপ সায়েন্স ডিভিশন বাংলাদেশ ভারত শ্রীলঙ্কার চিফ অপারেটিং অফিসার সাইমন থস্টেন উইবাস এবং বায়ার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম। শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে রাজধানীর বিজয়নগরে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ১০০তম শাখার উদ্বোধন করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজয়নগর শাখার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ABM মোকাম্মেল হক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, উপ ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল ও মোহাম্মদ নজরুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন ও ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক আবুল সহ অনেকে। চট্টগ্রাম মহানগরীর জামালখানে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের ২০০তম শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার এর উদ্বোধন করেন আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সেলিম রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের ইসি চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু, পরিচালক বদিউর রহমান, মাহবুবুল আলম, আব্দুল মালেক মোল্লা, আহমেদুল হক, নিয়াজ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমার আর চৌধুরী। চা বাগান ও হাওর বেষ্টিত অঞ্চলে গ্রাহকদের আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে পূবালী ব্যাংক লিমিটেডের মৌলভীবাজারের চৌমোহনা এলাকায় ও মুন্সিবাজারে এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে পূবালী ব্যাংক লিমিটেডের ২৭৫ ও ২৭৬তম বুথের উদ্বোধন করেন ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মহাব্যবস্থাপক অসীম কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের সিলেট অঞ্চলের প্রধান মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ, মৌলভীবাজার অঞ্চলের উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ আরিফুর রহমান ও মৌলভীবাজার প্রধান কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার বাবুল চন্দ্র দাস সহ অনেকে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ হয়েছে পটুয়াখালীতে। জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। রাজধানীতে শুরু হয়েছে ২ দিনব্যাপী কফি হাউস প্রেজেন্টস ইমা ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১। দেশের কফি ব্র্যান্ড কফি হাউসের সৌজন্যে এই টুর্নামেন্টের আয়োজন করেছে ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমা। রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রথম ম্যাচটি। এই টুর্নামেন্টে দেশের ৩২টি বেসরকারি টেলিভিশনের বিক্রয় ও বিপণন বিভাগের কর্মীরা অংশ নেন। মঙ্গলবার এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে।
নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ শুরু, প্রয়োজনে অধ্যাদেশ জারি করে আইন করার পরামর্শ জাতীয় পার্টির। সার্চ কমিটির জন্য দিয়েছে 5টি নাম। গত কয়েকটি নির্বাচনের মতো আরেকটি তামাশা নির্বাচন করতে আলোচনার নাটক মঞ্চায়ন করছে সরকার, বিএনপি নেতাদের অভিযোগ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর, স্থানীয় নেতাদের সাথে কেন্দ্রীয় নেতাদের বৈঠক। দুর্নীতি ও সরকারের পৃষ্ঠপোষকতায় দেশে ধনী গরিবের বৈষম্য বাড়ছে, ডক্টর আকবর আলী খানের অভিমত। দ্রুত দূর করা না গেলে অরাজক পরিস্থিতির শঙ্কা। অভিজিৎ হত্যার দণ্ডিত 2 আসামির সন্ধানদাতাকে $5 মিলিয়ন পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র, জাস্টিস ডিপার্টমেন্টের ঘোষণা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।